শহরের নামকরা পত্রিকার মালিক জয় রেড্ডি হাজার হাজার কোটি টাকা আর ক্ষমতার দাপটে যার দিনকাল কাটছিল দারুণ আনন্দে। কিন্তু হুট করেই একটা ফোন কল তার এই সাজানো গোছানো জীবনটাকে এক নিমিষেই ছারখার করে দিল। কিন্তু কি এমন ছিল সেই কলে? আর রহস্যময় ওই হ্যাকারই বা জয়ের কাছে কি চায়? সির্ফ টাকা, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো ভয়ঙ্কর প্রতিশোধ? মাথা নষ্ট করা টুইস্ট আর সাসপেন্সে ভরা সিনেমার এই কাহিনী নিয়ে আমরা আজকে হাজির হয়েছি। 2025 সালে মুক্তি পেয়েছে এই সিনেমাটি, যার নাম ড্রাইভ। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের এক্সপ্লেনেশন শুরু করা যাক। কাহিনীর শুরুতে একটা ছোট পত্রিকা অফিসের শুরুর গল্প দেখানো হয়, প্রজা পেপার হাউস। আজ থেকে প্রায় 40 বছর আগে সজীব রেড্ডি একটা ছোট ঘরে এই পত্রিকা অফিসের সূচনা করেন। সে সত্য ও ন্যায় প্রচার করত। দেশের বর্ডারের সৈন্যরা যেমন জীবন বাজি রেখে বন্দুক নিয়ে যুদ্ধ করে, তেমনি সজীব রেড্ডি কলম দিয়ে সত্য প্রচার করার যুদ্ধ করত। সে মানুষের দরজায় দরজায় সত্য খবর পৌঁছে দিত। সেই ছোট নিউজ পেপার বড় অফিসে পরিণত হয়। এর দায়িত্ব এখন সজীব রেড্ডির ছেলে জয়দেব রেড্ডির হাতে। সেই সব নিয়ন্ত্রণ করে আসছিল, কিন্তু হঠাৎ এই মিডিয়া কর্পোরেশন তাদের বিপরীত প্রতিদ্বন্দ্বীকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয় আর খুব গোপনে এই ডিল কনফার্ম করার ব্যবস্থা করে ফেলে। এই ডিল কনফার্ম হলে জয় পাবে 100 কোটি টাকা। এরপর জয় ফ্যামিলি নিয়ে লন্ডনে আরামে সময় কাটাতে চায়, কিন্তু এই ডিলের খবর যদি ফাঁস হয় তাহলে অনেক বড় ঝামেলা হবে আর তার সরকারেরও নজরে পড়বে। তাই এইসব ঝামেলা এড়াতে জয় ছুটির অজুহাতে দেশের বাইরে গিয়ে একটা সেফ হাউসে বসে ইন্টারভিউ দিচ্ছিল। জয় বলে, প্রজা মিডিয়া কর্পোরেশন আমার বাবা 40 বছর আগে ছোট্ট একটা জায়গা থেকে শুরু করেছিলেন। আজ এটা বড় কর্পোরেশনে পরিণত হয়েছে। আমার বাবা ঘরে ঘরে গিয়ে নিউজ পেপার বিক্রি করত। এখন ঘরে বসেই সবাই নিউজ দেখতে পায়। এখন এটা পুরো সাউথ ইন্ডিয়ার ফেমাস একটা মিডিয়া প্রেস। আমার বাবার এই সাফল্য আমি ছোট পরিসরে রাখতে চাইছি না। রিপোর্টার প্রশ্ন করে, আপনি 10 বছর ধরে এই কোম্পানির এমডি, কিন্তু মানুষ বলে আপনি সেইভাবে মিডিয়াটা ডিল করতে পারেননি। জয় বলে, কিছু মানুষ এটা বলবেই, আমি তাদেরকে আমলে নিই না। আমি কথা কম কাজ বেশি পছন্দ করি, আর কাজ শেষে ফ্যামিলিতে টাইম দেই। রিপোর্টার আরও জিজ্ঞেস করে, এত সাকসেসফুল ক্যারিয়ারের পরেও কেন সে এত দ্রুত কোম্পানি ছেড়ে দিচ্ছে? তার বাবা বেঁচে থাকলে কি এই সিদ্ধান্ত মেনে নিত? জয় এবার একটু হাইপার হয়ে যায় আর রেগে গিয়ে ক্যামেরা অফ করতে বলে। তারপর তার কোম্পানির একজনকে ভিডিও কল দেয়, যার নাম সিদ্দিকি। সিদ্দিকি বলে, দেখো জয়, আমি জানি তুমি আমার কাছে এই ব্যাপারে ব্যাখ্যা দিতে রাজি না, কিন্তু তোমাকে এই ব্যাপারে বলতেই হবে। জয় রেগে বলে, সে কোম্পানির এমডি, কেন সে এসবের ব্যাখ্যা দেবে? সিদ্দিকি তাকে বুঝিয়ে বলে, এই ইন্টারভিউ যখন বের হবে তখন সবাই জয়কে এই প্রশ্ন করবে যে সে কেন এটা করলো। সোশ্যাল মিডিয়ায় নানা কথাবার্তা হবে, নেগেটিভ পজিটিভ। তাই জয় যদি সেটার উত্তর এখনই দেয় তাহলে মানুষ তার সত্য জানবে। আর প্রজা মিডিয়ার একটা ভালো রিচ ভ্যালু আছে, সেটা মেনটেন করতে হলেও জয়কে এটা বলতেই হবে। তাই জয় আবারও ক্যামেরা অন করতে বলে। এইবার সে বলে, তার বাবা যদি বেঁচে থাকতো তাহলে তিনিও এই মালিকানা পরিবর্তনকে পজিটিভ হিসেবে নিত। এরপর ইন্টারভিউ শেষ হলে আমরা জয়কে একটা বিশাল বাড়ি থেকে বের হতে দেখি, যেটা মূলত তার গোপন আস্তানার একটা বলা যায়। এইখান থেকে বের হয়ে জয় তার স্ত্রী শ্রেয়াকে কল করে আর জানায় তার ইন্টারভিউ শেষ করে সে বের হয়েছে। এরপর তাদের ছেলে নিতিনকে দেখানো হয়। সে তার বাবার সাথে এসে ভিডিও কলে কথা বলে আর দ্রুত বাসায় আসতে বলে। শ্রেয়া আর নিতিন জার্মানি থাকে। জয় কাজের চাপে পরিবারের সাথে সময় কাটাতে পারে না বললেই চলে। তাই নিতিন বলে, আমার গিফট আজ অ্যামাজন আঙ্কেল নিয়ে আসবে, কিন্তু তুমি তাড়াতাড়ি চলে আসো বাবা। জয় তার ছেলেকে বলে, আমি না আসা পর্যন্ত গিফট খুলবে না কিন্তু। তবে নিতিন কিছুটা অভিমান করে বলে, আমার জন্মদিন গত সপ্তাহে গেছে, কিন্তু গিফট আজকে আসবে, আর তুমিও তো আসলে না। জয় তাকে ফিরে আবারও জন্মদিন পালন করবে বলে। এরপর শ্রেয়া জিজ্ঞেস করে, জয়ের পার্সোনাল প্লেনের কি হলো, ফ্লাইট কি রেডি? জয় জানায় তার অ্যাসিস্ট্যান্ট ঐশ্বরিয়া ওইসব দেখছে, আর ফ্লাইট কোম্পানি অন্য পাইলট দেবে। শ্রেয়া তখন বলে যে সত্যি এবার জয় তাহলে দেশ ছাড়ছে। জয় বলে, ইন্ডিয়া ছেড়ে চলে আসছি, তবে একবারে না, পরে বিজনেস করার ইচ্ছা আছে। শ্রেয়া তখন বলে, এত কিছুর পরিশ্রম স্ট্রেস চাপ নিয়ে নিজেকে চাপে না রেখে পরিবারকেও সময় দেওয়া উচিত। জয় আশ্বাস দেয়, কাগজপত্র সাইন সব রেডি, তারা লন্ডনে শিফট হবে আর সেখানে সেটেল হলে শ্রেয়ার পছন্দ মতো বিশাল একটা বাংলো বাড়িতে তারা থাকবে। শ্রেয়া এবার জয়ের বন্ধু অজয় আর ঈশানের কথা জিজ্ঞেস করে, তারা কি আসবে? জয় জানায় খবর দিয়েছে, বলেছে আসবে। এরই মধ্যে শ্রেয়ার বাড়িতে কলিং বেল বাজে। জয়কে হোল্ডে রেখেই মা ছেলে গেট খুলে ডেলিভারি ম্যানকে পার্সেল দেয়। এরপর নিতিন তার পার্সেল নিয়ে ঘরে চলে যায় আর শ্রেয়াকে তার বাবা আসার আগ পর্যন্ত পার্সেল খুলতে নিষেধ করে। আর জয়কে বলে, তুমি তাড়াতাড়ি চলে এসো, নাহলে এই ছেলেকে সামলানো পারা যাবে না। পরে তারা কথা শেষ করে ফোন রেখে দেয়। এইবার এখানে ঐশ্বরিয়া আসলে জয় তাকে বলে, আজকের ইন্টারভিউ ক্লিপ অনেক গুরুত্বপূর্ণ, আর সেটা সিদ্দিকির কাছে যাওয়া পর্যন্ত ঐশ্বরিয়ার দায়িত্ব। ঐশ্বরিয়া সব ঠিকভাবে করবে জানায়। জয় তাকে কথা দেয় সিদ্দিকিকে বলে সে প্রমোশনের ব্যবস্থা করে দেবে। এইবার জয় মোবাইল অ্যাপ দিয়ে নিয়ন্ত্রণ করা তার টেসলা গাড়িকে তার সামনে আনে। এরপর গাড়িতে উঠে স্টার্ট দেওয়ার আগে ঐশ্বরিয়াকে আবারও মনে করিয়ে দেয় ফ্লাইট কোম্পানির ব্যাপারটা।
জয় এখন আছে পোল্যান্ডের একটা শহরে। জয়ের গাড়ির পেছনে তার বডিগার্ডের আরও 2টা গাড়ি দেখা যায়। জয় এবার গাড়ি চালিয়ে শহরের একটা কফি শপে গিয়ে কফি অর্ডার করে। এই ফাঁকে সে তার বন্ধু অজয় আর ঈশানকে ভিডিও কল দেয়। জয়ের কপালে দাগ কাটা দেখে জয় মজার ছলে বলে সে কি ইন্ডিয়া চায়না বর্ডারে ফাইট করতে গেছে কিনা। জয় একজন অভিনেতা, তার অ্যাকশন সিনের জন্য মূলত সে মেকআপ নিয়ে রেডি ছিল। অজয় সেটাই বলে। তখন ঈশান জিজ্ঞেস করে শুধুই অ্যাকশন সিন নাকি কাহিনীও কিছু আছে মুভিতে। অজয় বলে অ্যাকশনই মেইন, কারণ তার ফ্যানরা এইটাই পছন্দ করে। আগেরবার ঈশানের কথায় ড্রামা আছে এমন মুভি করেছিল, কিন্তু ফ্লপ হয়েছিল। তবে এই মুভি নিয়ে অজয় আশাবাদী, কারণ কোরিয়া থেকে ফাইট মাস্টার আসছে। তবে এখানে বৃষ্টি হচ্ছে বলে শুটিং দেরি হবে। তখন জয় বলে তাহলে তুই পরশু আসবি না? অজয় জানায় তার দেরি হবে। এরপর জয় তার স্ত্রী প্রিয়া আর ছেলে আঙ্কিতের খবর জানতে চায়। এরপর ঈশানের থেকে জানতে চায় সে কখন আসবে। ঈশান জানায় সে টাইম মতো এসে যাবে। তো এরপর তারা কথা শেষ করে লন্ডনে দেখা করবে কনফার্ম করে চলে যায়। জয় তার বডিগার্ডদেরকে বলে এখন আর সাথে যেতে হবে না। তারাও বিদায় জানিয়ে বলে জার্মানিতে দেখা হবে। এরপর জয় যখন গাড়ি করে শহরের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন আমরা একটা রেলওয়ে স্টেশনে একটা সাদা জ্যাকেট আর হুডি পরা লোককে দেখতে পাই, যার চেহারাটা দেখা যায় না, আর একটা রহস্যময় চরিত্র হিসেবে তাকে বোঝা যাচ্ছিল। সে যেতে যেতে একটা গোপন ঘরে গিয়ে ঢোকে, আর সেখানে ছিল অনেকগুলো কম্পিউটার, ঠিক যেন কন্ট্রোল রুমের মতো। একটু পরে সে একটা অ্যানোনিমাস মাস্ক পরে নেয়, আর তার চেহারা অজানাই রয়ে যায়। সে একজন হ্যাকার, আর এইবার তা ভালো করে বোঝা যাচ্ছিল। জয় আরামে ম্যাপ দেখে গাড়ি চালিয়ে যাচ্ছিল, আর তখনই একটা আনভেরিফাইড নাম্বার থেকে কল আসে। জয় রিসিভ করে, আর লোকটা একটা নাম্বার বলে এই নাম্বার দিয়ে নাকি তাকে ডাকতে হবে, এটাই এখন তার নাম। জয় জিজ্ঞেস করে সে কে। হ্যাকার জানায় জয় একটা গেমে ঢুকে গেছে। গাড়ি চালিয়ে গন্তব্যে যাওয়ার আগে বড় অহংকারী ব্যবসায়ী জয় রেড্ডি হয়তো ছাড় পাবে না। জয় ভাবে এটা তার বন্ধু ঈশান তার সাথে প্রাঙ্ক করছে। জয় এটা জিজ্ঞেস করে, কিন্তু হ্যাকার বলে আমি জানি তুই অনেক ব্যস্ত, তাই তোর সাথে প্রাঙ্ক করার সময় আমার নেই। আর এটা কোনো প্রাঙ্ক না, এটা একটা গেম। তুই গেমে ঢুকে পড়েছিস, তাই ভালো করে সিট বেল্ট শক্ত করে বেঁধে নেই, সামনে আসছে অনেক বড় আপ ডাউন। জয়ের কাছে এটা বিরক্তিকর লাগে, আর সে ফোনটা কেটে দেয়। একটু পরে সে ফোনকে এরোপ্লেন মোডে দিয়ে রাখে। আবার সে নিরিবিলিতে গাড়ি চালাতে থাকে। ম্যাপে তাকে ডিরেকশন দেওয়া হচ্ছিল তার গন্তব্য সম্পর্কে, কিন্তু এরই মধ্যে স্ক্রিনে ভেসে আসে ভিডিও কল। জয় কল রিসিভ করতেই মাস্ক পরে থাকা লোকটাকে দেখে। তাকে জিজ্ঞেস করে সে কি চায় আর কিভাবে কল করলো। তার ফোন তো এরোপ্লেন মোডে ছিল। হ্যাকার বলে আমি তো জাস্ট 2টা বাটন টিপে তোর জীবন নাড়িয়ে দিতে পারি। জয় জিজ্ঞেস করে সে কি কোনো হ্যাকার। হ্যাকার উত্তর দেয় হ্যাকিং আমার কাছে কবিতার মতো, কিন্তু তোদের মতো পুঁজিবাদী ব্যক্তিরা এসব কবিতা বুঝবে না। তবে এরপর যেন জয় ফোন না কাটে, এতে সে রেগে যাবে। জয় জিজ্ঞেস করে সে কি চায়। হ্যাকার মজার ছলে বলে কে হবে কোটিপতি। খেলার প্রথম প্রশ্ন হচ্ছে দ্বিতীয় প্রশ্নের প্রাইজ মানি কত। জয় বলে এসব ফাও কাজের জন্য আমার কাছে সময় নেই বলে আবারও ফোন কেটে দেয়। জয় আবার ঠান্ডা মাথায় গাড়ি চালাতে থাকে। একটু পরে ফোন চেক করে সে দেখে তা তখনও এরোপ্লেন মোডেই ছিল। সেটা অন করে ফোন চালু করার কিছুক্ষণের মধ্যে তার মেসেজ আসে যে তার অ্যাকাউন্ট থেকে 1 কোটি টাকা ট্রান্সফার হয়ে গেছে। জয় ঘাবড়ে যায়। এরপরে আবার কল আসে, আর হ্যাকার বলে উত্তর হবে 1 কোটি। জয় রেগে গিয়ে বলে শোন সাইকো, আমি কিন্তু পুলিশ কল করব। হ্যাকার বলে পুলিশ কল করে কি হবে, এক দিলে 100 কোটি টাকা ইনকাম করা মানুষের কাছে 1 কোটি কিছুই না। এরপর আবার বলে তোর সব সিক্রেট আমি জানি। 3 বছর আগে ক্রিসমাসের সন্ধ্যায় কোথায় কি করেছিলি মনে আছে? জয় উত্তেজিত হয়ে বলে কি বলতে চাস? হ্যাকার তখন জানায় সে শীতের ঠান্ডা রাতে কি করেছিল তা শুধু সে আর ওই হ্যাকারই জানে। আর ক্ষমতা মানুষকে দুর্নীতির পথে নেয় না, মানুষ ক্ষমতাকে দুর্নীতির শিকার বানায়। হ্যাকার আরও বলে জয়ের বাবা ভালো মানুষ ছিলেন ঠিকই, কিন্তু ক্ষমতা আর টাকা তাকে দুর্নীতিযুক্ত করে ফেলেছে। আর বাপের মতো হয় ছেলে, কিন্তু জয় তার বাবা থেকে অনেক নিচে নেমে গেছে। জয়ের সমস্ত ফোন কল রেকর্ড, মেসেজ, জুম কল সবকিছুর রেকর্ড হ্যাকারের কাছে আছে। হ্যাকার বলে এইসব গোপন কথা, দুর্নীতি রেকর্ড পুরো দুনিয়া শুনবে, সব নিউজ চ্যানেলে যাবে, মিডিয়া ভরে যাবে তোর নিউজে। বলতে বলতেই জয়ের কাছে একটা কল আসে। হ্যাকার আনন্দের সাথে বলে আরে এত তাড়াতাড়ি কল চলে আসবে ভাবিনি। খেলার চাঞ্চল্য ধরে রাখতে কল রিসিভ করে ফেল। কল করেছিল দুবাই থেকে প্রশান্ত আয়ার। সে জয়কে বলে আমি জানি তুমি ব্যস্ত মানুষ, কিন্তু আমার কাছে এমন কিছু আছে যা তোমার মতো মানুষের জীবন বরবাদ করে দিতে পারে। তোমার আর ন্যাশনালিস্ট টিভির এমডি আশুতোষ বসুর সাথে যে ডিল হয়েছে তার কপি আমার কাছে আছে। দুইজনের এই ডিল বিজনেসের ভাষায় ব্লকবাস্টার ডিল। কিন্তু তুমি আমার প্রতিদ্বন্দ্বী শত্রুপক্ষের কাছে কোম্পানি বেচে দিলে তোমার বাবা বেঁচে থাকলে কি মেনে নিতেন? জয় বলে স্যার প্লিজ এসব করবেন না। প্রশান্ত বলে এখন স্যার বলছো, কিন্তু রেকর্ডে তো শুনলাম কত ফ্যান্সি শব্দ বলছিলে। আমার বাবা আর আপনার মধ্যে ঝামেলা বাদে বাবা আপনাকে সম্মান করতেন, আমিও সম্মান করি, আপনি এসব করতে পারেন না। প্রশান্ত বলে সম্মান করো বলেই কল করেছি, তুমি হলে কলও করতে না, এতক্ষণে নিউজে প্রচার করা শুরু করে দিতে। কল কেটে যাবার পর জয় নিজের কপাল চাপাতে থাকে।
এর মধ্যে ইউএসএ নিউজ চ্যানেলের হেডলাইন হয়ে যায় জয়া তার প্রজা মিডিয়া। নিউজে বলা হয় প্রজা মিডিয়ার ন্যাশনালিস্ট টিভি একসাথে হাত মিলিয়ে নিয়েছে। দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী হয়েও জয় রেড্ডি কোম্পানিকে আশুতোষ বসুর হাতে কেন তুলে দিল? সবার আগে সর্বশেষ খবরের ডিটেলসের মতো এই নিউজ সবার হাতে হাতে পৌঁছে গেছে। সেই সাথে আশুতোষ বসু আর জয়ের ভিডিও কলিংয়ের রেকর্ডও নিউজে দেখানো হয়, যেখানে আশুতোষ বসু বিভিন্ন স্ট্র্যাটেজির মাধ্যমে দর্শকদের নজর তাদের দিকে রাখতে চায়। হতে পারে তার জন্য ফেক বা বানানো গল্প দিয়ে, কিন্তু দর্শক ধরে রাখতেই হবে। জয়ও বলে, ডিল কনফার্ম হলেই চ্যানেল আপনার, আপনি যা খুশি করবেন। আমার বাবার মতো আমার রাজনৈতিক কোনো ইস্যু নিয়ে ভাবার নেই, তাই আমার কাছে এটা পিওর বিজনেস। এইসব নিউজ দেখে জয় তো মনে হয় নিজের মাথা নিজেই ফাটানোর ব্যবস্থা করছে। এরই মধ্যে সিদ্দিকি কল করে আর জিজ্ঞেস করে জয়ের ফোন অফ কেন। জয় জানায় অগণিত কল আসায় বিরক্ত হয়ে সে বন্ধ করে রেখেছে। এইবার সিদ্দিকি বলে, এত সতর্ক থাকার পরেও কিভাবে খবর ফাঁস হলো? জয় বুঝতে পারে না যে কে এই কাজ করেছে, কিন্তু সিদ্দিকি বলে হয়তো প্রশান্ত করেছে। জয় ওর সাথে শেষবার ভালো ব্যবহার করেনি আর প্রজা মিডিয়া ডাউন গেলে প্রশান্তের লাভ। জয় বলে তার পক্ষে সম্ভব না, কিন্তু সিদ্দিকি বলে সে টাকা দিয়ে হ্যাকার ভাড়া করেছে, আর এখন কথা হচ্ছে আমাদের একটা প্ল্যান করতে হবে আর সেটা দিয়ে এই পরিস্থিতি সামাল দিতে হবে। কিন্তু এই নিউজ তো আমাদের দিক থেকে আসতে পারবে না, প্রেসের সাথে কথা বলতে হবে। জয় রেগে বলে, কিসের প্রেসের সাথে কথা? আমরা নিজেরাই প্রেস। কিন্তু সিদ্দিকি জানায় এর থেকেও বড় সমস্যা আছে। প্রশান্ত কিছু স্ক্রিনশট পাঠিয়েছে, সিদ্দিকি সেগুলো জয়কে দেয়। এইটা ছিল জয়ের ব্যাংক লেনদেনের স্টেটমেন্ট। জয় জিজ্ঞেস করে, এটা তো সব চ্যারিটির জন্য টাকা। কিন্তু সিদ্দিকি দেখায় এর মধ্যে মন্ত্রীর ছেলের রোড অ্যাক্সিডেন্টের কেস ছিল, যেখানে ছেলে অপরাধী আর প্রজা মিডিয়া ঢাকা দিয়ে নিউজ পাবলিশ করেছিল। 2 কোটি টাকার এই ঘুষের লেনদেন ইয়েস নিউজ চ্যানেলে যে কোনো সময় প্রচার করা হতে পারে। সিদ্দিকি বলে, খেলা আমাদের ছিল, কিন্তু তারা আমাদের নিয়ে খেলছে। পরে জয় কি করবে বুঝতে পারে না। সিদ্দিকি তাকে মাথা ঠান্ডা রাখতে বলে আর সে সামলে নেবে বলে কল কেটে দেয়। এরপরই জয়ের কাছে হ্যাকারের ভিডিও কল আসে। কল রিসিভ করতেই হ্যাকার বলে নিউজ চ্যানেলের মালিক এখন সে নিজেই নিউজ হয়ে গেছে। জয় জিজ্ঞেস করে সে কে আর কে তাকে টাকা দিয়ে এসব করাচ্ছে। হ্যাকার বলে, টাকা আমার কাছে মেইন ফ্যাক্টর না, কিন্তু গন্তব্যে যাওয়ার আগে তোর ভাগ্য বদলে যাবে। জয় বলে, তোমার যা করার প্রয়োজন তা তো করেই ফেলেছো। কিন্তু হ্যাকার আরও সারপ্রাইজের অপেক্ষা করতে বলে। আরও বলে, একদিন কেউ জয়ের ওপর ডকুমেন্টারি বানাবে। এইভাবে কথা বলতে বলতে জয় সামনে একজনের গাড়িতে ধাক্কা মেরে বসে। গাড়ির মহিলা এসে জয়কে গালিগালাজ করতে শুরু করে আর পুলিশ ডাকার হুমকি দেয়। জয় মাফ চায় আর ক্ষতিপূরণ দেবে বলে দেয়। মহিলা তাকে সামনের গ্যাস স্টেশন পর্যন্ত যেতে বলে। এইবার হ্যাকার জয়কে লুজার বলে। জয় বলে, তোর জন্যই এসব হয়েছে, আর উনি লোকাল মহিলা, পুলিশে বলে দিলে আমি শেষ। এবার হ্যাকার বলে, আমি দেখছি। তারপর সে তার কিবোর্ড চালিয়ে সিগন্যাল রোড সব কি যেন করে, তারপর সিগন্যাল চালু করে দেয়। কিন্তু জয়কে ড্রাইভ করতে মানা করে। পরে মহিলা চলে যায় আর একটা ট্রাক এসে তাকে পিষে দিয়ে যায়। জয় ঘাবড়ে যায় আর তার মধ্যে হ্যাকার তাকে গাড়ি চালিয়ে যেতে বলে। জয় বলে, তুই ওই মহিলাকে মেরেই দিলি? হ্যাকার বলে, আমি না, তুই মেরেছিস। তুই ঠিকভাবে গাড়ি চালালে আর সে মরতো না। জয় এবার হ্যাকারকে টাকার অফার করে, কিন্তু হ্যাকার বলে, তুইও তোর বাবার মতো মনে করিস যে টাকা দিয়ে সব কিনে নেওয়া যায়? জয় এবার তার বাবাকে টানতে নিষেধ করে, কিন্তু হ্যাকার বলে, আমি কিছুই জানি না তার সম্পর্কে, তাই না? তার যে বাইরের দেশে অ্যাকাউন্টে টাকা জমা আছে মিলিয়ন মিলিয়ন, ফেক আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলে টাকা রাখা আছে, আমি কিছুই জানি না। এগুলো ফাঁস হয়ে গেলে জয় ট্যাক্স ফাঁকি দেওয়ার ক্রাইমেও ধরা পড়বে, এমনকি জেলও হবে। জয় একেবারে শকড হয়ে যায়। হ্যাকার তখন খোঁচা মেরে বলে, কথা বললে প্রমাণ বের হয়ে যাবে, তাই চুপ আছি। কিন্তু শ্বাস প্রশ্বাস বলে দিচ্ছে জয় কতটা ভয় পেয়েছে। জয় জিজ্ঞেস করে আসলে সে কি চায়। হ্যাকার বলে, ব্যালেন্স করতে। যেভাবে বড় লোকেরা টাকা জমিয়ে বিদেশে পাচার করে আর আমরা দুবেলা আহারের জন্য খেটে মরি, সেই বড় লোকদের কালো টাকা চুরি করে সমাজে ব্যালেন্স করতে চাই। পৃথিবীর বুকে সেটা ফেরত দিতে চাই যেটা রিজার্ভ থাকে। আর তোর মতো মানুষের কালো টাকা চুরি আমার একমাত্র উদ্দেশ্য। তুই তো এখন শেষ। জয় জয় অনেকটাই ঘাবড়ে যায়। কিছুক্ষণ পর কোম্পানির সাইবার নিরাপত্তা হেড বিবেক কল করে জয়কে। জয় তো রাগারাগি করে বলে, কিভাবে এসব লিক হলো আর এখন পুরো নিউজ মিডিয়া ভাইরাল হয়ে গেছে। বিবেক জানায় তারা তো সব দিক থেকে চেক করেছে, কিন্তু কোনোভাবেই সূত্র পাচ্ছে না এগুলো থামাতে। জয় তো সিকিউরিটি টিমের দৌড় দিতে থাকে, কিন্তু বিবেক বলে অফিসের সিকিউরিটি অনেক স্ট্রং, সহজে এটা হ্যাক করা যাবে না। তাই হ্যাকার জয়ের থেকেই হ্যাক করেছে। জয় অফিসের কম্পিউটার বাদেও নিজের ল্যাপটপে ডকুমেন্টস রাখে আর সেটা থেকেই কেউ ল্যাপটপ হ্যাক করেছে এটাও জানতে পারে। হতে পারে বাসার বা হোটেলের ওয়াইফাইয়ের মাধ্যমে। জয়ের কাছে ব্যাপারটা ভাবার মতো হয়। কল রাখার কিছুক্ষণ পরেই শ্রেয়া কল করে আর শ্রেয়া জিজ্ঞেস করে এইসব কি হচ্ছে। পুরো নিউজ চ্যানেল জুড়ে প্রজা মিডিয়ার খবর। শ্রেয়ার বাবা মা চিন্তায় পড়ে গেছে, বারবার কল করছে। নিউজ চ্যানেলে উল্টোপাল্টা নিউজ দিয়েই যাচ্ছে। জয় তাকে রিল্যাক্স হতে বলে আর সে দ্রুত ফিরে আসবে বলে সব ঠিক হয়ে যাবে। জয় জিজ্ঞেস করে আননোন নাম্বার থেকে কল এসেছিল কিনা। শ্রেয়া বলে, কত কলই আসছে, আমি ধরছি না। এরপর জয় স্ত্রীকে শান্ত হতে বলে আর টিভি বন্ধ রাখতে বলে। উল্টোপাল্টা কল রিসিভ করার কোনো দরকার নেই। জয় ফিরে এসে সামলাবে সবকিছু।
একটু পরে আবার সিদ্দিকি কল করে জানায় ন্যাস্টালিস্ট টিভি থেকে বারবার কল করছে, তারাও অনেক চিন্তায় আছে। জয় বলে ডিল হয়ে গেছে, চ্যানেল দিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, তারা যা করবে করুক। জয় জিজ্ঞেস করে এই ডিল আবার ক্যান্সেল হবার চান্স আছে কিনা। সিদ্দিকি বলে এমন আশঙ্কা নেই, তবে সব কাগজপত্র আবার চেক করা হচ্ছে, সময়ের ব্যাপার। তবে ব্যাপারটা টাকার না, সম্মান, পাবলিসিটি আর বিশেষেরও আছে। এতদিন একটা সুনাম আর ভ্যালু নিয়ে চলেছে, আর হুট করে এসব ঘটে যাওয়ায় তারাও ভেঙে পড়েছে। জয় বলে বুঝতে পারছি, উত্তেজিত হওয়ার জন্য সরি। সিদ্দিকি আরও বলে এটা যে করছে তার বিরাট স্বার্থ হয়তো তার আছে, কিন্তু তার টার্গেট জয়। জয় দেশ ছাড়ার পরে সে জয়ের প্রতি পদক্ষেপ সম্পর্কে জানে, জয় কোথায় যাচ্ছে না যাচ্ছে সব কিছু জানে। জয় এবার গাড়ি নিয়ে একটা দোকানের সামনে আসে। এখানে এসে সে তার ল্যাপটপ, ফোন, ট্যাবলেট সব কিছু অফ করে একটা ব্যাগে ভরে গাড়ির পেছনে রেখে দেয়, কারণ বিবেক বলেছিল তার ব্যক্তিগত ল্যাপটপ হ্যাক হতে পারে। এরপর থেকে দোকান থেকে একটা বাটন ফোন কেনে আর একটা সিম দোকানের মোবাইল দিয়ে ঐশ্বরিয়াকে কন্ট্রোল রুমে ফোন করে আর তার নতুন নম্বর দেয়। এরপর এখানেই যোগাযোগ করতে বলে, তবে নাম্বার যেন ফাঁস না হয়। ঐশ্বরিয়া জানায় প্রজা মিডিয়া টুইটারে হ্যাশট্যাগ দিয়ে ভাইরাল হয়ে গেছে, সোশ্যাল মিডিয়া টিম জয়ের অ্যাকাউন্ট সাসপেন্ড করতে চাচ্ছে। জয় বলে যেটা ভালো হয় করো, আমার কোনো কথা বলার নেই। এইবার একজন জুনিয়র কর্মচারীকে দিয়ে সিদ্দিকিকে ফোন করতে বলে আর অন্য কাউকে দিয়ে রাওয়ের কাছে খবর পাঠাতে বলে, আর সব যোগাযোগ ল্যান্ডলাইনেই করতে বলে। রাও ছিল জয়দের ফ্যামিলি উকিল, এখন সে একটা সমাধান করতে চেষ্টা করে। বাইরে এসে জয় তার নতুন বাটন ফোনে সিম অন করে, এরপর গাড়ি চালিয়ে সে একটা ড্রিঙ্ক বারে যায়। বারে গিয়ে সে ড্রিঙ্কস অর্ডার দেয়, আর সে খুবই টেনশনে ছিল, তাই ড্রিঙ্কস আসা মাত্রই সে নেশায় ডুবে যাওয়ার চিন্তা করে, কিন্তু সেটা তো এখন উচিত না। এরই মধ্যে হায়দ্রাবাদ থেকে রাও কল করে আর জয়কে জিজ্ঞেস করে সে কি সেফ জায়গা থেকে কল করছে কিনা। রাও আশ্বস্ত করে একদম সেফ। এইবার জয় জানায় তার বাবার বিদেশি গুপ্ত অ্যাকাউন্টগুলো ফাঁস হয়ে গেছে। রাও অবাক হয়ে বলে এটা তো সে আর জয়ের বাবা ছাড়া কেউ জানতো না। এরপর জিজ্ঞেস করে হ্যাকার আসলে কতটুকু জানে। জয় জানায় সমস্ত ডিটেলস জানে, কোথায় কবে কত টাকা লেনদেন হয়েছে সব। রাও বলে এইভাবে বিদেশি অ্যাকাউন্ট থাকা দোষের না, তাতে টাকা থাকা বা লেনদেনেরও দোষের না। আর জয়ের বাবা এতগুলো ব্যক্তিগত সম্পদ হিসেবে বিদেশি অ্যাকাউন্টে রেখেছিলেন, তার সব ব্যক্তিগত আর রিয়েল এস্টেট বিজনেসের সাথে তিনি জড়িত। কিন্তু কথা হচ্ছে ট্যাক্স ফাঁকি দেওয়া এটাই অপরাধ। এত বড় অ্যামাউন্টের ট্যাক্স ফাঁকি দিয়েছে, সরকারের চোখে পড়লে সেটা অবশ্যই ক্রাইম। তবে এই অ্যাকাউন্টগুলো জয়ের বাবার ছিল, সরাসরি জয়ের লিঙ্ক না থাকলে সমস্যা নাই। জয় জানায় সে অনলাইনে অ্যাক্সেস করে সেগুলো চেক করেছে। তবে জয় আরও জানায় যে তাদের চ্যারিটি ফান্ড প্রতীক্ষা ফাউন্ডেশন, যেটা প্রতিবন্ধী মানুষদের জন্য তার বাবা করেছিল, সেখানে বিগত কয়েক বছর জয় অনেক ফান্ড কালেকশন করেছে। তবে তার 20 থেকে 30% টাকা ফাউন্ডেশনে গেছে, আর বাকি টাকা বিদেশি অ্যাকাউন্টে। রায় এবার রেগে গিয়ে বলে টাকার কি এতই অভাব যে ফাউন্ডেশনের টাকা মারতে হবে? এটা ট্যাক্স ফাঁকি না, এটা অমানবিকও। এর থেকে তুমি কিভাবে মুক্তি পাবে? জয় উল্টো বলে এখন আপনার ভাষণ শোনার মুড নেই। তারপর রাও জিজ্ঞেস করে এবারের ডিল কোন ব্যাংক ম্যানেজ করছে আর পেমেন্ট কত পেয়েছে। জয় জানায় 4 স্লটে আসবে, একটা স্লট এসছে, আর একটা ন্যাশনাল ব্যাংক ম্যানেজ করছে। সমস্যা আছে কি? জেলে যাওয়া লাগতে পারে কিনা? এখন লন্ডনে যাওয়া সেফ কিনা? রাও বলে জেলে তো যেতেই হবে, কিন্তু তুমি তো দেশে নেই, আর এভাবে করবা আগে থেকেই জানানো উচিত ছিল। জয় জানায় আগেই বলেছে সে সব ছেড়ে চলে যাবে, কিন্তু রাও বলে এভাবে বেঁচে চলে যাবে তা তো বলনি। জয় তখন বলে এই গোপন ডিল কাউকেই জানানোর কথা ছিল না। রাও এবার তাকে সাজেশন দেয় লন্ডনে চলে যাওয়ার। ইন্ডিয়ান এম্বাসি আগামী দিনের অফিস খোলার আগেই পৌঁছে যেতে হবে, আর ইন্ডিয়া আর লন্ডনের মধ্যে আইনি প্রসেস স্লো হয়, তাই সেখানেই এখন সেফ হবে। এইবার জয় কথা শেষ করে, বাইরে এসে আরেক গ্লাস ড্রিঙ্কস অর্ডার করে আর সেটা এক ঢোকেই শেষ করে, আর ভাবতে থাকে দ্রুত কি করা যায়। এরপর আবার বেরিয়ে পড়ে আর গাড়িতে যেতে যেতে ঐশ্বরিয়াকে কল করে জানায় দ্রুত একটা সিঙ্গেল ফ্লাইটের ব্যবস্থা করতে, যে কোনো ফ্লাইট হলেই হবে, কিন্তু দ্রুত লাগবে। ঐশ্বরিয়া ব্যাপারটা দেখে জানাচ্ছে বলে ফোন রেখে দেয়। এর কিছুক্ষণ পরে যেতে যেতে হঠাৎ করে জয়ের গাড়ির মনিটর স্ক্রিনে অটোমেটিক কাজ হতে থাকে, আর তখনই দেখা যায় একটা সুইমিং পুলের কাছে জয় অন্য একটা মেয়ের সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছে। জয় পুরো শকড হয়ে যায়। এরপর স্ক্রিনে লিখে ওঠে অনলাইনে ফিরে এসো দ্রুত। জয় একটা ফাঁকা জায়গায় গাড়ি দাঁড় করিয়ে গাড়ির পেছনের কেবিন থেকে ব্যাগ বের করে, এরপর ফোন দ্রুত অন করার সাথে সাথে সে আবার হ্যাকারের নজরদারিতে চলে আসে। জয় ফোন নিয়ে অস্থির হয়ে ভাবতে থাকে এইসব কি হচ্ছে, এই ভিডিও ফাঁস হলে তো শেষ। তখনই তার স্ত্রীর কাছ থেকে কল আসে। জয় ভয় রিসিভ করবে কিনা ভাবে, তার চোখ মুখ আতঙ্কের ছাপ, কিন্তু রিসিভ করলে দেখা যায় তার ছেলে নিতিন কল করেছে। এরপর নিতিন আর তার বাবার টুকটাক কথা হয়, আর এরই মধ্যে শ্রেয়া এসে ফোন নিয়ে জয়ের সঙ্গে কথা বলতে শুরু করে। ছেলের দুষ্টুমি বেড়েই যাচ্ছে, এখন ফোন নিয়ে যাকে তাকে কল দিচ্ছে। তো যাই হোক, শ্রেয়া জানায় যে তার বাবা মায়ের সঙ্গে সে কথা বলেছে, তারা সাপোর্টিভ আছে, কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক উল্টোপাল্টা মেসেজ করছে। তবে যাদের বন্ধু ভাবা হতো তারাও খোঁজ নেয়নি। শ্রেয়া আফসোস করে এক বন্ধু জোয়ার কথা বলে, তার ডিভোর্স হওয়ার পর শ্রেয়া কত সাপোর্ট দিয়েছিল, কিন্তু এখন তার খবর নেই। আসলে কথাটা ঠিক, বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু, আর সব দুধের মাছি। শ্রেয়ার জয় কথা বলছিল, আর তখন দেখা যায় হ্যাকার কিছু একটা করার চেষ্টা করছে, আর সে নিতিনের সামনে রাখা টিভিতে সিগন্যাল হ্যাক করে জয়ের সেই
অন্তরঙ্গ রোমান্টিক মুহূর্ত প্লে করে দেয়। জয় ভিডিও কলে টিভি স্ক্রিন দেখতে পাচ্ছিল, আর এই দৃশ্য দেখে সে ঘাবড়ে যায়। এখন যদি শ্রেয়া দেখে তাহলে তার সংসার শেষ। জয় তাই শ্রেয়াকে কথা দিয়ে আটকে রাখে, আর নিতিন তার মাকে ডেকে ডেকে বলছে টিভিতে বাবাকে দেখাচ্ছে। জয় ঘামতে শুরু করে, এইবারে বুঝি সব শেষ। সিদ্ধান্ত নেয় সত্যটা এখন স্বীকার করবে। বলতেও যায় শ্রেয়াকে, কিন্তু বারবার নিতিন ডেকে টিভি দেখতে বলছিল। জয় বলে, আমার ভুল হয়ে গেছে শ্রেয়া। এবার তো শ্রেয়া সত্যিই ছেলেটাকে ঘুরে দেখে। জয় ভাবে এবার সব শেষ, কিন্তু ততক্ষণে হ্যাকার আবারও সিগন্যাল কেটে দিয়েছে। শ্রেয়া আবার জয়ের দিকে মনোযোগ দেয়। জয় আবারও হালকা হয়ে বলে, আমারই আসলে ভুল হয়েছে, বেশি স্ট্রেস নেওয়া উচিত হয়নি, দ্রুতই তোমাদের কাছে ফিরে আসছি। এরপর সে ফোন রেখে দেয়। জয়ের এবার নিজেরই প্রতি রাগ হতে থাকে, কিন্তু সে কিভাবে সেই রাগ প্রকাশ করবে তা বুঝতে পারছিল না। হ্যাকার তো বসে বসে মজা নিচ্ছে আর রুবিক্স কিউব খেলছে। এরপর মাস্ক খুলে টেবিলে রাখে, আর তাতে লিখে ওঠে টেক এ ব্রেক। মাস্ক খুলে ঠিকই, কিন্তু হ্যাকারের চেহারা এখনো দেখা যায় না, কারণ তার চোখ মুখ সে আবারও হুডি দিয়ে ঢেকে দেয়। জয় তো হতাশ হয়ে গাড়িতে বসে থাকে, কি করবে বুঝে উঠতেও পারে না। এরপর আবার সেই হ্যাকার কল দেয়, আর জয় তাকে গালি দেওয়া শুরু করে। হ্যাকার বলে, রাগ করা ঠিক না, এই রাগই একদিন তোর ক্ষতি করবে। জয় বলে, আমার স্ত্রী এই ভিডিও দেখলে আমার সংসার ভেঙে যেত। হ্যাকার মজা করে বলে, তারও তো জানা উচিত তুই কত রোমান্টিক। জয় রেগে গিয়ে বলে, আমাকে সামাজিক আর্থিকভাবে ধ্বংস করছিস, ঠিক আছে, আমার ফ্যামিলিকে এর মধ্যে টানবি না প্লিজ। হ্যাকার বলে, তোর মুখে প্লিজ শুনতে ভালো লাগলো, চল খেলা কন্টিনিউ করি। জয় জিজ্ঞেস করে, তুই আর কি চাস? সামাজিকভাবে আর্থিকভাবে আমি শেষ, সম্মান সুনাম সব কিছু ধুলো মিশিয়ে দিয়েছিস। হ্যাকার বলে, আমি তোকে ভেঙে ফেলতে চাই। জয় উল্টো বলে, আমি ভেঙেই গেছি, এখন আর কি বাকি? হ্যাকার তখন বলে, তুই খুব বোরিং, তোর বন্ধুদের থেকে কিছু শিখে নে। একজন তো ফালতু অ্যাকশন হিরো সুপারস্টার, আরেকজন প্লাস্টিক সার্জন, বাহ তিনজনের কি জুটি। জয় ঘাবড়ে গিয়ে বলে, তুই আমার বন্ধুদের সম্পর্কে কিভাবে জানিস? হ্যাকার আরও মজা করে বলে, এত কিছুর পরেও এই সাধারণ প্রশ্ন? তোর ফ্রেন্ড আমেরিকা থেকে কল দিচ্ছে, রিসিভ কর। এরপর জয় দেখে সত্যি ঈশান কল দিচ্ছে। কল রিসিভ করতে ঈশান জিজ্ঞেস করে জয় কেন ফোন অফ করে রেখেছে। জয় টিভি নিউজ ভাইরাল হওয়ার কথা বলে, কিন্তু ঈশান এসব বাদ দিয়ে বলে অজয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। প্রিয়া কল করেছিল আর জয়কে পাওয়া যাচ্ছে না বলে জানাতে দেরি হলো। জয় ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করে কি হয়েছিল। ঈশান জানায় অ্যাকশন সিন ছিল, অজয় নিজেই রিস্ক নিয়েছিল, স্ট্যান্ডম্যান দেয়নি, আর হঠাৎ শুটিং চলাকালে ড্রোন নিয়ন্ত্রণ হারিয়ে অজয়ের মাথায় আঘাত করে, আর সব শেষ। অজয় হয়তো একটু ড্রাঙ্কও ছিল, তাই সে খাদে পড়ে যায়। জয় জিজ্ঞেস করে এখন কি অবস্থা। ঈশান বলে, প্রিয়া জানিয়েছে অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, রেস্কিউ টিম সেখানে গিয়েছে। জয় এবার বলে, এটা কেউ ইচ্ছে করে করেছে, ড্রোন একা একাই নষ্ট হয়নি, কেউ নষ্ট করেছে। ঈশান জিজ্ঞেস করে তাই কিভাবে সম্ভব। জয় বলে, এই হ্যাকার আমাকে শেষ করে দিচ্ছে, আমার আপনজনদেরকেও টার্গেট করছে। ঈশান বলে, কেউ হয়তো মজা করে ভয় দেখাচ্ছে, কারণ অজয়ের খবর তো সব টিভিতে দেখাচ্ছে। জয় বলে, এটা সিরিয়াস ইস্যু, ঈশান যেন সেফ থাকে। এরপর জয় প্রিয়ার থেকে বাকি খবর নেবে বলে ফোন রেখে দেয়। জয়ের রাগ জেদ ক্ষোভ আরও বাড়তে থাকে, কিন্তু কে এই হ্যাকার যে এত বড় বিজনেসম্যানকে এমন নাকানি চুবানি খাওয়াচ্ছে। এরপর টিভিতে অজয়ের অ্যাক্সিডেন্টের নিউজ প্রচারিত হতে দেখা যায়। সেখানে জানানো হয় অবস্থা এখনো আশঙ্কাজনক বলছে ডাক্তাররা, অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে অজয়। জয় চিন্তা করতে থাকে কিভাবে একে ধরা যায়। এরপর সে আবার তার বন্ধু আম্বারকে কল করে আর বলে, অজয়ের অ্যাক্সিডেন্ট সাধারণ কিছু না, এই হ্যাকার খুঁজে খুঁজে কাছের মানুষের উপর আক্রমণ করছে আমার। অম্বর বলে, তুই এখানে থাকলে আমি তোকে প্রোটেকশন দিতে পারতাম, কিন্তু তুই তো দূরে। জয় বলে, এই হ্যাকারকে ট্র্যাকিং করতে অম্বরের হেল্প লাগবে। অম্বর বলে, অজয়ের সাথে যা হয়েছে সেটা সাধারণ ঘটনা না, জয় কি কাউকে টার্গেট করতে পারছে। জয় বলে, সে কোম্পানির এমডি, যে কেউ শত্রু হতে পারে। অম্বর আরও জিজ্ঞেস করে, এমন কেউ যে তিনজনকেই চেনে, কারণ এটাকে র্যান্ডম অ্যাটাক বলে না, এটা পার্সোনাল অ্যাটাক। তো অম্বর এরপর লম্বা সময় নিয়ে হ্যাকারের সাথে কথা বলতে বলে, যাতে সিম্পল ক্লু যদি পাওয়া যায় তার পরিচয় বের করার। জয় সেটাই চিন্তা করে। অম্বরের সাথে কথা শেষ হওয়ার কিছুক্ষণ পরে ঐশ্বরিয়া কল করে জানায় প্রাইভেট জেট পাওয়া যাচ্ছে না, তবে পাবলিক ফ্লাইটের টিকিট আছে। জয় তাকে ইকোনমি ক্লাসের টিকিট কাটতে বলে, 2টা টাইম ছিল আর 2টারই টিকিট কাটতে বলে। ঐশ্বরিয়া টিকিট কেটে মেল করে দেবে জানিয়ে কল রেখে দেয়। কিছুক্ষণ পরে আবার হ্যাকারের কল আসে। হ্যাকার বলে, রেস শেষ করার জন্য চিট কোড থাকলে মনে হয় ভালো হতো, তাই না? জয় রেগে গিয়ে বলে, এইটা তোর গেম, তুই জিতেছিস, কিন্তু পুরো লাইফ পড়ে আছে, সেখানে আমি তোকে খুঁজে বের করবো, আর এমন করব যে মাপ চাওয়ার সময় পাবি না। হ্যাকার বলে, এখন তো অনেকখানি গেমের বাকি, এখনই এত অস্থির কেন? জয় আরও রেগে বলে, আমি তোর ইশারায় নাচবো না। তখনই জয়ের গাড়ির পেছনে আরেকটা গাড়ি হর্ন দেয়। জয় দেখে তাতে ড্রাইভার অ্যানোনিমাস মাস্ক পরে বসে আছে। কিছু সময় পর সেটা জয়ের গাড়ির পাশাপাশি আসে আর লোকটা হাই দেয়। এদিকে হ্যাকার বলে,
আমাকে পেতে হলে এই গাড়ি ফলো করে চলে আয়। যদি ফলো করে আসতে পারিস তাহলে আমাকে পাবি, কিন্তু যদি মিস করিস তাহলে আর এই জীবনও পাবি না, আর জানতে পারবি না এইসব কেন হলো। এরপর জয় সেই গাড়ির ড্রাইভারকে মিডল ফিঙ্গার দেখায়। এরপর তো শুরু হয় দুজনের রেস। জয় সেই গাড়ির দ্রুত স্পিডের সাথে তাল রেখে ফলো করতে থাকে। ফলো করতে করতে তারা ব্যস্ত রাস্তার লোকালয় পেরিয়ে একটা মাঠে চলে আসে। একসময় গাড়ি থামিয়ে সেই মাস্ক পরা লোক পিস্তল তাক করে বেরিয়ে আসে। জয়কে গাড়ি থেকে বের হতে বলে আর মাথায় হাত বেঁধে দাঁড়াতে বলে। এরপর চেকিং করে সেই বাটন ফোনটা পায় আর সেটা ভেঙে ফেলে। জয়ের মাথায় বন্দুক ধরে তাকে আস্তে আস্তে মাঠের মধ্যে নিয়ে যায়। এরপর এক জায়গায় হাঁটু গেড়ে বসতে বলে। তারপর মাটি খুঁড়তে বলে। জয় তো ভয় পেয়ে বলে তাকে যেন গুলি না করা হয়। লোকটা জয়কে মাটি খুঁড়তে বলে। জয় খুঁড়তে খুঁড়তে কিছু মাটি লোকটার চোখে মারে। এরপর লোকটা তো অস্বস্তিতে পড়ে যায়। তখন দুজনের মধ্যে শুরু হয় ফাইট। কেউ কাউকে ছাড়ার পাত্র নয়। জয় একবার প্রায় শেষ হয়েই যাচ্ছিল, তখনই সে হাতের কাছে ফেলে রাখা গুলিটা পায় আর সেটা নিয়ে লোকটিকে ফায়ার করে। লোকটা মাটিতে পড়ে গেলে জয় পিস্তল তাক করে তার দিকে ধরে আর মাস্ক খুলে দেখে একজন বিদেশি। জয় জিজ্ঞেস করে সে কে, কার আন্ডারে কাজ করছে, কিন্তু লোকটা কিছুই জানে না আর বলে আমি সেই লোক না যাকে তুমি খুঁজছো। জয় জিজ্ঞেস করে তাকে কোথায় পাবো। লোকটা বলতে পারে না। জয় জানতে চায় লোকটাকে কি কাজ দেওয়া হয়েছিল। লোকটি জানায় মাঠের মধ্যে বিভিন্ন জায়গায় কয়েকটি পাত্র পোতা আছে। এসব বলতে বলতে লোকটা জয়কে মেরে সেখান থেকে পালিয়ে যায়। জয় আর তাকে ধরতে পারে না। এরপর জয় মাঠের বিভিন্ন জায়গায় এলোমেলোভাবে কিছু খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে একটা ব্রিফকেস খুঁজে পায় আর তার মধ্যে জয়, অজয় আর ঈশানের স্কুল লাইফের একটা গ্রুপ ছবি ছিল। তার পেছনে একটা লাইনে হুমকি স্বরূপ লেখা, সেই সাথে 5721 এই কোডটি লেখা, যেটা শুরুতে হ্যাকারের নিজের নাম সে বলেছিল। আর আসল রহস্য শুরু হয় এইখানে। এতক্ষণ তো রহস্যের ডালপালা প্রশাখা ছিল, আর এবার দেখা যাচ্ছে শিকড়ের দিকে তা যাচ্ছে। তো এখানে আমরা স্কুল লাইফের ফ্ল্যাশব্যাক দেখি, যেখানে জয় খেলার মাঠে ছিল আর ঈশান এসে বলে জয় যে মেয়েটাকে পছন্দ করত, লিলি নামের, সেই লিলি জয়কে রিজেক্ট করেছে, কিন্তু এখন ক্লাসের জন নামের এক ছেলের সাথে প্রেম করছে। আমরা এবার সেই জন আর লিলিকে দেখি হেসে হেসে গল্প করতে। তখন জয় জিজ্ঞেস করে এইসব কিভাবে জানে ঈশান। ঈশান জানায় সে নিজের চোখে দেখেছে। সেদিন রাতে জয়, অজয় আর ঈশান যায় জনের রুমে আর তার মুখে বালিশ চাপা দিয়ে অনেক মারে তাকে। এরপর ছেড়ে দিয়ে বলে এরপর যদি লিলির সাথে দেখি এর থেকে খারাপ পরিণতি হবে। ওরা চলে গেলে জনের শরীর আরও খারাপ হয়ে পড়ে, এমনকি নাক দিয়ে রক্ত আসে। পরের দিন তিনজন দাঁড়িয়ে একসাথে গল্প করছিল যে আজ নাকি জন স্কুলেই আসেনি। তখন লিলি এসে জয়কে থ্রেট দিয়ে বলে নিজেকে কি গুন্ডা মনে করো, এজন্য তোমাকে আমি পছন্দ করি না। জয় আরও জোর গলা বলে তুমি আমাকে রিজেক্ট করে অন্য কাউকে নিয়ে হেসে হেসে ঘুরবে, আমি তা মেনে নেব কখনো না। লিলি বলে তবে এতদিন জন আমার ভালো বন্ধু ছিল, কিন্তু এখন মনে হচ্ছে বন্ধুর থেকে বেশি কিছু। পরে জয় তো নিজের ওপর আরো রাগ ঝাড়তে থাকে, লকারে লাথি ঘুষি মারে। পরের দিন সুইমিং পুলে জয় আর অজয় ছিল, আর সেখানে ঈশান এসে বলে জনদের হয়তো ব্লাড রিলেটেড কোনো রোগ আছে, প্রতি মাসে আমার বাবার হাসপাতালে আসে, আমি ভাবছি লিলি কি এসব জানে কিনা। জয় তখন হাসে আর বলে ভাবছি এই ঘটনা কিভাবে কাজে লাগানো যায়। এরপর সিন বর্তমানে আসলে জয় তাড়াতাড়ি এসে ঈশানকে কল দেয় আর তাকে নাম্বারটা বলে আর ছবির পেছনের লেখার কথা জানায়। আর এবার এইটাও বের হয় যে জনের একটা ভাই ছিল যে তাদের স্কুলে পড়তো, কিন্তু তারা কখনো তাকে চিনতে পারেনি, তার নামটাও জানে না। ঈশান বলে তাকে তো মনে হয় হেড স্যার পরে টিসি দিয়ে দিয়েছিল। জয় বলে জনের ভাই আসলে হ্যাকার, সে আমাদের চেনে আর অজয়ের ঘটনা সাধারণ অ্যাক্সিডেন্ট নয়। ঈশান বলে তাহলে জনের সাথে তুই যা করেছিস তার প্রতিশোধ নিতে এসব করছে জনের ভাই। পরে আমরা আবার স্কুল লাইফের ফ্ল্যাশব্যাক দেখি, যেখানে জন যেখানেই যায় সেখানেই তাকে সব স্টুডেন্ট এড়িয়ে যায়। খেলার মাঠে অ্যালাউ করে না, সুইমিং পুলে গেলে অন্যরা উঠে চলে যায়। কিন্তু সে রাতে সবাই জন্মদিন পালন করে, কেক আনে, উইশ করে, কেক কাটা পর্যন্ত ও ছিল। কিন্তু এরপর জয় কেক নিয়ে মুখে মাখিয়ে তাকে ইনসাল্ট করে। জন মন খারাপ করে চলে যায়। সিন বর্তমানে দেখায় যেখানে ঈশান বলে সে তো আমাদের অপমান সহ্য করতে না পেরে সুইসাইড করেছে, আর নোটে আমাদের নামও লিখা ছিল, তারাই হয়তো দায়ী। আবার সিন অতীতে যায় যেখানে জন খাবার জন্য ডাইনিং টেবিলে আসলে সবাই আটকে যায়, এমনকি লিলিও তার সাথে কথা বলতে ভয় পায়। জন বলে তার এমন কিছু হয়নি যে এভাবে ভয় পেতে হবে। তখনই জন রক্ত কাশি দেয় আর সবাই ভয় পেয়ে চলে যায়। জন বুঝতে পারে না আসলে কি হলো তার সাথে। আর এইভাবেই একদিন সে হোস্টেলের ছাদ থেকে লাফ দিয়ে পড়ে আত্মহত্যা করে। সেই দৃশ্য আমাদের দেখানো হয়, তখন সবাই কষ্ট পায় আর নিজেদের ভুল বুঝতে পারে। সিন বর্তমানে আসলে জয় বলে আমরা তার থেকে 2 বছর সিনিয়র ছিলাম ঠিকই, কিন্তু আমরা তো বাচ্চা বয়সে এইসব ভুল করেছি, বুঝতে পারিনি এভাবে হবে। ঈশান বলে কিন্তু তার মৃত্যুর দায় আমাদেরই। এরপর ঈশান বলে জনের ভাই প্রতিশোধ নিলে আগে জেকে স্যারের ওপর নেওয়ার কথা। জয় বলে এমন কি হতে পারে জেকে স্যার আর হ্যাকার এক হয়েই কাজ করছে। ঈশান বলে জেকে স্যারের শরীরের কন্ডিশন ভালো না, তিনি এতদিন বেঁচে আছেন এটাই অদ্ভুত। জেকে স্যারের মেয়ে আবার ঈশানের ক্রাশ কিংবা এক্স কিছু একটা ছিল।
জয় তার ব্যাপারে জিজ্ঞেস করে। ঈশান জানায় তার বিয়ে শাদী হয়ে বাচ্চাও হয়ে গেছে আর নাম্বার হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে। জয় এবার ঈশানকে পরে ফোন করবে বলে রেখে দেয়। হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নাম্বার নিয়ে জয় ফোন করে প্রিয়াঙ্কাকে। তারপর টুকটাক ভালো মন্দ জিজ্ঞেস করে আর নিজের নিউজের ব্যাপারেও বলে। প্রিয়াঙ্কা বলে সে নিউজ দেখেছে আর সান্ত্বনা দেয়। এরপর জয় প্রিয়াঙ্কার কাছে জেকে স্যারের কথা জিজ্ঞেস করে। প্রিয়াঙ্কা জানায় কয়েক বছর আগে তার বাবা স্ট্রোক করে। এরপর তাকে হাসপাতালে নেওয়া হয়, তাকে পেসমেকার দেওয়া হয়। এরপর কয়েকদিন বেশ ভালোই ছিল, কিন্তু হঠাৎ আবার স্ট্রোক করে, কিন্তু এইবার আর বাঁচানো যায়নি। কিন্তু তার 3 দিন আগেই তার চেক আপ করিয়েছিলাম, সব নর্মালই ছিল। আর উনি ব্যায়ামও করতেন, খাবার কন্ট্রোল করতেন। পরে ডাক্তার পোস্টমর্টেম করেছে, দেখে পেসমেকার সমস্যার কারণে তিনি মারা গেছেন। সবাই বলেছিল কোম্পানির নামে কেস করতে, কিন্তু প্রিয়াঙ্কার কাছে এটা যুক্তিযুক্ত মনে হয়নি। তবে পেসমেকার এভাবে নষ্ট হওয়াটা সন্দেহজনক ছিল। এরপর জয় লাইন কেটে দেয় আর ঈশানকে কল করার চেষ্টা করে, কিন্তু নেটওয়ার্ক পাচ্ছিল না। রাত হয়ে গেছে, জয় এলোমেলোভাবে হাঁটতে শুরু করে। এরপর ঈশান নিজেই কল করে। জয় বলে প্রিয়াঙ্কার থেকে খবর পেয়েছে কিভাবে জেকে স্যারের মৃত্যু হয়, হয়তো হ্যাকার পেসমেকার হ্যাক করে নিয়ন্ত্রণ করছেন। ঈশান বলে এটা কিভাবে সম্ভব? জয় বলে তুই তো ডাক্তার, তোর ভালো জানার কথা। ঈশান বলে আমি ওখানে থাকলে বলতে পারতাম। এরপর ঈশান আরও বলে সুইসাইড নোট তো জেকে স্যারের কাছে গিয়েছিল আর উনি আমার বাবাদেরকে কল করেছিলেন। জয় বলে আমাদের বাবার অনেক টাকা ডোনেশন দেয়, তাই জেকে স্যার এই কেস অফ করে দেয়, সুইসাইড নোট গুম করে দেয়। এরপর ঈশান বলে অনলাইন ডকুমেন্টস ঘেটে একটা নাম পেয়েছে সে, জন ডিকস্তা। বাবা ডেভিড ডিকস্তা, কিন্তু ভাইয়ের নাম নেই। কথা বলতে বলতে ঈশানের অস্বস্তি লাগতে শুরু করে। জয় জিজ্ঞেস করে সে কি ঠিক আছে কিনা, কিন্তু ঈশান আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। জয় বুঝতে পারে এবার হ্যাকার হয়তো ঈশানকে টার্গেট করেছে। জয় জিজ্ঞেস করে সে খাবার কই থেকে নিয়েছে। ঈশান জানায় অনলাইন থেকে। এইবার সন্দেহ পাকা হয়। জয় তাকে ইমার্জেন্সি 911 কল করতে বলে, কিন্তু কল করতেই ঈশান জ্ঞান হারায়। জয় দ্রুত আরেক ফ্রেন্ড রাহুলকে কল করে আর ঈশানের হাসপাতালের নাম্বার থেকে তাকে উদ্ধার করতে বলে। রাহুল জিজ্ঞেস করে কেস কি। জয় বলে এত বলার সময় নেই, তাড়াতাড়ি 911 কল করে ঈশানকে হেল্প পাঠাতে বল। রাহুল দ্রুত ব্যবস্থা নিয়ে কল দেয়। এরপর জয় আবার গাড়ি চালিয়ে যেতে শুরু করে আর হ্যাকার তো এদিকে মনের আনন্দে ভায়োলিন বাজিয়ে নাচতে থাকে সুরে সুরে। পরে জয়ের গাড়ি কোন রোড দিয়ে যাচ্ছে, কিভাবে যাচ্ছে সেটাও কম্পিউটারে দেখতে থাকে সে। জয়ের লাইফের প্রতিটি স্টেপ এখন হ্যাকারের হাতে ছিল। এরপর জয় তার স্ত্রী শ্রেয়াকে কল করে তাদের ইমিডিয়েটলি লন্ডনের উদ্দেশ্যে বের হতে বলে। শ্রেয়া জিজ্ঞেস করে এত দ্রুত কেন, আর কালকের জন্য কত প্ল্যান ছিল, এখন হঠাৎ কি হলো? জয় বলে এসব কথা পরে হবে, তোমাকে বিস্তারিত বলবো, এখন রেডি হও আর নর্মাল ফ্লাইটে 2টার দিকে বের হও। শ্রেয়া বলে এত তাড়াতাড়ি প্যাকিং করা সম্ভব নয়। জয় জানায় যা করা যায় তাই নিয়ে যেতে হবে, পরে বাকি দেখা যাবে, আগে এখন দ্রুত লন্ডনে পৌঁছাতে হবে, আর বাকি সব বিস্তারিত আলাপ সে সেখানে গিয়ে বলবে। শ্রেয়ার কল কেটে দিয়ে জয় কল করে অম্বরকে আর বলে ক্লু পেয়েছে, স্কুলের ক্লাসমেট জনের ছোট ভাই 2 বছরের জুনিয়র। জন স্কুল হোস্টেলের ছাদ থেকে সুইসাইড করেছে, তার প্রতিশোধ নিতে এসব হয়েছে। এরপর অম্বর তাদের স্কুলের নাম ঠিকানা দেয় আর আরও ডিটেলস বের করার জন্য বলে। এরপর কিছু সময় পরে হ্যাকার আবার কল করে। জয় কাঁপা কাঁপা হাতে কল রিসিভ করে। এরপর তাদের স্কুল লাইফের জন্য ক্ষমা চায়, এমনকি নিজের জীবন দিতেও প্রস্তুত হয়, কিন্তু যেন তার আপনজনকে ছেড়ে দেওয়া হয়। তারা বুঝতে পারেনি যে জন এরকম করবে, আর তারা তো তখন বাচ্চাই ছিল। হ্যাকার বলে তোদের সামান্য মজা আমার বাচ্চাকাল যে নষ্ট হলো, সেটা ট্রমার মধ্যে বড় হলাম, তার কি হবে? এরপর আমরা অতীতের ঘটনা দেখি যেখানে জন আর তার ছোট ভাই মানে এই হ্যাকার ছোটবেলার স্মৃতি দেখানো হয়। 2 ভাই কতই হাসি খুশি সুন্দর জীবন কাটাতো, কিন্তু এভাবে সব শেষ হয়ে গেল জয়দের জন্য। এই অতীতের ঘটনা দেখানোর সময় হ্যাকারের কথা শোনা যায়, যে বলে জনের মৃত্যুর পরে সে একা হয়ে যায়। এর 2 বছর পর তাদের মাও মারা যায়। বাবা আর ছেলেদের জীবন চলতে থাকে, কিন্তু কয়েক বছর পর বাবাও অসুস্থ হয়ে পড়ে। বাবার দেখাশোনা করতে করতে একসময় সে শূন্যতা অনুভব করে, আর তখন তার মাথায় আসে তার লক্ষ্য কি হতে পারে। তার লক্ষ্য জয়দের জীবন বরবাদ করা। এরপর সে প্ল্যান করতে থাকে, আর আজ সেই প্ল্যানের সফলতা দেখে সে নিজেই অভিভূত। জয় তো অনেক ঘাবড়ে যায়, রিকোয়েস্ট করে অন্য কারোর সাথে যেন আর কিছু না করে। জয় তাকে সব দেবে, টাকা পয়সা গাড়ি বাড়ি যা চায়, শুধু এসব বন্ধ করে দিই। কিন্তু হ্যাকার বলে কিসের বন্ধ করব, আর টাকা পয়সা বাড়ি গাড়ি এসব নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। পরে হ্যাকার জয়ের মোবাইলে একটি রেকর্ড পাঠায়, যাতে দেখা যায় জয়ের স্ত্রীর ঘরের মধ্যেও ভিডিও। শ্রেয়া ব্যাগ গুছাচ্ছে, নিতিন খেলছে, আর নিতিনের সামনে সেই পার্সেল বক্স রাখা যেটা সকালে এসেছে। হ্যাকার বলে এই বক্সে কি আছে জানিস? তোর পরিবারকে টুকরো টুকরো করে উড়িয়ে দেওয়ার জিনিস। জয় তো উত্তেজিত হয়ে যায় আর বলে এসব না করতে। বলে দোষ তো তারা করেনি, তারা কেন শাস্তি পাবে? হ্যাকার তখন বলে আমার কি দোষ ছিল, আমি কেন আজীবন কষ্ট পেলাম? জয় আবারও এসব বন্ধ করতে বলে, কিন্তু হ্যাকার হাসতে হাসতে বলে এই যে তোকে কষ্ট পেতে দেখছি, এর থেকে বড় সুখ মনে হয় না তোর 100 কোটি টাকা লুট করেও পেতাম। জয় তাকে শ্রেয়া আর নিতিনকে ছেড়ে দিতে বলে। হ্যাকার বলে আমার সাথে কথা বাড়িয়ে সময় নষ্ট করিস না, আর যদি পুলিশকে জানাতে যাস
তাহলে পুলিশ যাবার আগেই বম ব্লাস্ট হয়ে তোর ফ্যামিলি শেষ হয়ে যাবে। জয় রেগে বলে, আমি সামনে পেলে তোকে মেরেই ফেলবো। তখন হ্যাকার বলে, একটা সুযোগ দিচ্ছি, বল আমার নাম কি? তোর জীবন নিয়ে এত খেলছি অথচ তুই আমার নামই জানিস না। আমার নাম বলে দে, আমি ওদের ছেড়ে দেব। কিন্তু জয় তো তার নাম জানেই না, তাই জয় আবারও রিকোয়েস্ট করে, কিন্তু কাজ হয় না। উল্টো হ্যাকার জয়ের এই পরিস্থিতি নিয়ে মজা নিতে থাকে। এরপর হ্যাকার জয়ের পুরনো কথা মনে করিয়ে দেয়, কিভাবে তারা জনের জন্মদিন পালন করে তাকে ইনসাল্ট করেছিল। এখন জয়কে হ্যাপি বার্থডে গান আবার গাইতে হবে। জয় তো প্রথমে রাজি হয় না, কিন্তু পরে নিজের ছেলের কথা ভেবে কষ্ট করে হলেও সে হ্যাপি বার্থডে গান গায়। এরপর হ্যাকার বলে, আমি তোকে 2টা কাজ দিব, কাজগুলো ঠিকঠাক করতে পারলে তোর মুক্তি। প্রথম কাজের জন্য তাকে একটা লোকেশন দেওয়া হয়। জয় লোকেশন অনুযায়ী যেতে থাকে, আর এইবার সে জার্মানিতে চলে আসে। এইখানে বার্লিন শহরে তার স্ত্রী সন্তান আছে। তো লোকেশন অনুযায়ী জয়ের গন্তব্য সেখানে না অবশ্য। জয় হ্যাকারের দেওয়া লোকেশন অনুযায়ী গেলে একটা চার্চ পায়। হ্যাকারের কথা মতো গাড়ি রেখে সে চার্চের ভেতরে প্রবেশ করে আর ফোনে ডিরেকশন দিতে দিতে এগিয়ে যেতে থাকে। জয় এগিয়ে যেতে যেতে এক এক করে চার্চের আলো জ্বালতে থাকে। এরপর সে একটা গেট পায় আর হ্যাকার তাকে গেট খুলতে বলে। তারপর একটা সিক্রেট গেট খুলতে পারে আর কোড বলে দেয়। এইখানে সিক্রেট রুমে অনেকগুলো নাবালিকা মেয়েকে দেখা যায়। হ্যাকার বলে, এরা সবাই সেক্স ট্রাফিকিং এর শিকার। এদের রাশিয়ানরা জোর করে তুলে এনে বিক্রয় করে দিতে চায়। মেয়েগুলো জয়ের কাছে হেল্প চায়। হ্যাকার বলে পেছনে ঘুরতে, সেখানে সিসিটিভি ক্যামেরা ছিল। রাশিয়ানরা তাকে দেখে ফেলেছে আর এখন 1 মিনিটের মধ্যে চলে আসবে। তবে হ্যাকার পুলিশকে ফোন করেছে, তারা 5 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। তাই বাকি 4 মিনিট জয়কেই টিকে থাকতে হবে। হ্যাকার আরও বলে, জয়ের কাছে 3টা অপশন আছে। এক তো রাশিয়ানদের হাতে মরে যাওয়া, তবে এতে তাকে সবাই পরে নারী পাচারকারী আর পেডোফাইল মনে করবে। এই অপবাদ তার ছেলে কিভাবে মেনে নেবে? দ্বিতীয় অপশন, রাশিয়ানদের হাতে না মরলে পুলিশ অ্যারেস্ট করবে, তাতে হয়তো বেঁচে থাকতে পারে, আবার জেলও হতে পারে। 3 নম্বর অপশন খুব সোজা, রাশিয়ানদেরকে মেরে পালিয়ে যাওয়া। আর্মিতে যা শিখেছে সেটা কাজে লাগাতে এটাই উপযুক্ত সময়। জয়ের এই সুযোগ নেওয়া উচিত, হিরো হওয়া উচিত বলে হ্যাকার মনে করে। জয় সিদ্ধান্ত নিতে থাকে। এরই মধ্যে রাশিয়ানরা অস্ত্র নিয়ে চলে আসে আর জয়কে খুঁজতে থাকে। জয় আড়াল থেকে একের পর এক অতর্কিত আক্রমণ করতে থাকে আর খালি হাতেই তাদেরকে শেষ করতে থাকে। এরপর এক সময় যে একটা পিস্তল ম্যানেজ করতে পারে আর সেটা দিয়ে আক্রমণ চালু রাখে। জয়ের হাতেও এক ফাঁকে গুলি লাগে। এইভাবে সে এক এক করে সবাইকে মেরে ফেলতে থাকে। শেষে গুলি শেষ হয়ে গেলেও সে খালি হাতে শেষ 2জনকে মেরে বেরিয়ে আসতে পারে 5 মিনিটের মধ্যেই। জয় গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার পর পুলিশ আসে আর মেয়েদেরকে উদ্ধার করে। জয় গাড়িতে করে যাচ্ছিল আর তার হাতে প্রচুর ব্যথা করতে থাকে আর রক্তপাত হয়। এরপর হ্যাকার আবার কল দিয়ে বলে, অনেক সাহসী তুই, আমি ভেবেছিলাম হয়তো পারবি না। জয় বলে, তুই ভুল লোকের সাথে পাঙ্গা নিয়েছিস। হ্যাকার বলে, আরে অপেক্ষা কর, আরও এক্সাইটিং জিনিস অপেক্ষা করছে। এরপর জয়কে ফোন চেক করতে বলে। সেখানে দেখা যায় একটা টাইমার দেয়া, এইটা 0 পর্যন্ত গেলে বম ব্লাস্ট হবে আর জয়কে তার বাড়িতে পৌঁছাতে হবে। জয়ের হাতে সময় আছে 10 মিনিট। জয়কে এখন অনেক স্পিডে গাড়ি চালাতে হবে। জয় সেটাই করে আর হ্যাকারও তাকে টিজ করতে থাকে, বলে ভাগো জয় ভাগো। জয় শহরের মধ্যে দিয়ে ম্যাপ দেখে শর্টকাট রাস্তা দিয়ে স্পিডে গাড়ি চালিয়ে যাচ্ছিল। মাঝে মধ্যে টাইমার দেখছে, কিন্তু মাঝপথে তার গাড়ির স্ক্রিন হ্যাক করে ফেলে হ্যাকার আর ম্যাপ দেখা যায় না। জয় গাড়ি থেকে নেমে দৌড়াতে থাকে আর তার হাত চেপে ধরে আছে ব্যথায়। টাইমার দেখতে দেখতে সে অলি গলি দিয়ে যেতে থাকে আর এরই মধ্যে অম্বল কল করে বলে হ্যাকারের লোকেশন পাওয়া গেছে আর ঠিকানাও। আর 2 দিন আগের ইলেকট্রিসিটি বিলের কাগজের নাম ছিল ডেভিড ডিকস্টা। অম্বর জানায় পুলিশ তাকে ধরতে বেরিয়ে যাচ্ছে। কল কেটে জয় আবার তার টাইমার দেখতে দেখতে দৌড়াতে থাকে আর এভাবে অনেক দূর যাবার পর একজনের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায়। তখন দেখে টাইমার 46 সেকেন্ড বাকি, মানে এ যাত্রায় হাল ছেড়ে দিতেই হবে, কারণ জয় এখনো অনেক দূরে। জয় তোর আগে চিৎকার করতে থাকে কিন্তু সমাধান খুঁজে পায় না। এরপর আবার হ্যাকারের কল আসে আর হ্যাকার মজা করে বলে, পারলি না তো তুই, ভেবেছিলাম পারবি, তোর বউ বাচ্চার জন্য কষ্ট হচ্ছে। জয় এবার বলে, তোর বাবার নাম ডেভিড ডিকস্টা, ঠিকানাও বলে জয়। এরপর বলে, যদি পিছু না ছাড়ো তাহলে লোক পাঠিয়ে তার বাবার ক্ষতি করবে। হ্যাকার এবার ঘাবড়ে গিয়ে বলে, আমার বাবার সাথে কিছু করবি না, আমার বাবাই আমার সব এখন। তো জয় বলে, আমার ফ্যামিলিকে ছেড়ে দে। এবার হ্যাকার বলে, আমি এখান থেকে কিছুই করতে পারবো না, তোর ফোনে লিঙ্ক যাবে, সেখানে গেলে একটা লগ ইন পেজ আসবে, ফোন ব্ল্যাঙ্ক হয়ে, এরপর কোড দিলে ডিঅ্যাক্টিভেট হবে। জয় কথা মতো কল কেটে সেটা স্টেপ বাই স্টেপ করতে থাকে। লগ ইন পেজ আসে আর সে হ্যাকারের দেয়া কোড দেয়। এরপর কিছু সময় পর সেই টাইমার আবার আসে যাতে 15 সেকেন্ড দেখা যায়, মানে এটা অফ হয়নি। জয় বাড়ির দিকে ছুটতে শুরু করে। এরপর ছুটতে ছুটতে বাড়ি চলে আসে আর শ্রেয়াকে ডাকতে থাকে। হ্যাকার তো ভালো বিনোদন দিয়েছে বলে আনন্দে আছে। তো এখন জয়ের এমন হাল দেখে শ্রেয়া ঘাবড়ে যায় আর জিজ্ঞেস করে তার কি হয়েছে, কেন এমন হাল। জয় তো পাগলের মতো বক্সটা খুঁজতে থাকে। বক্স তো নিতিন নিয়ে খেলতে শুরু করেছে। জয় দ্রুত গিয়ে নিতিনকে তুলে নিয়ে শ্রেয়াকে বাইরে যেতে বলে। সেও বাইরে যাচ্ছিল, কিন্তু হঠাৎ কি মনে হয় সে খেলনার কাছে ফিরে আসে আর রোবট খেলনার সুইচ অফ করে চেকিং করে কিছু আছে কিনা।
আর পাশেও একটা বক্স আছে, সেটাও চেক করে, কিন্তু বোমা সেখানে পায় না। খুঁজতে খুঁজতে শ্রেয়া চলে আসে আর জিজ্ঞেস করে এভাবে কি খুঁজছে সে। জয় উত্তর দেয় না। এর মধ্যে অম্বর ফোন করে জানায় হ্যাকার তাদের ধোকা দিয়েছে, সরকারি সার্ভার হ্যাক করে ইনফরমেশন মুছে দিয়েছে। কোনো ফ্ল্যাটই পাওয়া যায়নি, আর ডেভিড ডিকোস্টা তো 1 বছর আগেই মারা গেছে। জয় জিজ্ঞেস করে তার নাম কি জানা গেছে। অম্বর বলে না। জয় ফোন রেখে দেয়, আর কে এভাবে তাকে বোকা বানাচ্ছে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এবার আবার হ্যাকারের কল আসে। জয় জিজ্ঞেস করে এইসব কি হচ্ছে, বোমা কোথায়। হ্যাকার উল্টো বলে মরা মানুষকে মেরে আমাকে ভয় দেখাতে চাইছিলি, সো স্যাড। কিন্তু খেলা এখনো শেষ হয়নি জয়, তবে শেষ পর্যন্ত চলে এসেছে। তুই বাড়ি আসার সময় যে কোড দিয়েছিলি তাতে হ্যাকিং কোড ছিল আমেরিকার সরকারি সার্ভারের। কোড তুইই দিয়েছিলি, তো তোর বাচ্চার ওয়াইফাই তোর ফোনের সাথে কানেক্টেড হয়ে যায়। বাহ জয়, তুই তো ভালো হ্যাকার। যাই হোক, আমেরিকান পুলিশ এখন সতর্ক হয়ে গেছে, তারা চলেই আসছে তোকে অ্যারেস্ট করতে। তুই দেশে থাকলেও তোকে শাস্তি দিতে পারতাম, কিন্তু তুই টাকা দিয়ে ছাড় পেয়ে যেতি। কিন্তু আমেরিকা এত সহজ না। আমার জীবনের 20 বছর নষ্ট করেছিস, আর তোর এখন যা শাস্তি হবে তাতে জেলে 20 বছর মাস্ট। এইবার পুলিশ এসে জয়কে অ্যারেস্ট করে। শ্রেয়া ঘাবড়ে যায় কি হচ্ছে দেখে, আর হ্যাকার তখনও লাইনে ছিল। জয় বলে তোকে আমি খুঁজে বের করবই, আর বদলা নেব। এরপর ঘটনা চলে যায় 6 বছর পরের হংকংয়ে। আমরা একজনকে কিচেনে কেক বানাতে দেখি, কিন্তু চেহারা দেখা যায় না। কেক বানানো হলে সে তার স্ত্রী কন্যা কিনে দেয়। আজ তার মেয়ের জন্মদিন। কেক কাটার আগেই একটা কল আসে লোকটার নাম্বার দেখে একটু হেজিটেট ফিল করে, তারপর রিসিভ করে। আর অপর প্রান্তে আর কেউ ছিল না, বরং ছিল জয়। আর এই লোকটা হচ্ছে সেই হ্যাকার ওরফে জনের ছোট ভাই। এখন ফ্যামিলি নিয়ে সুখে আছে, কিন্তু জয় তো সব হারিয়েছে। এই জন্য তাই সে ফিরে এসেছে বদলা নিতে। নিজের পরিচয়ে একইভাবে নাম্বার দিয়ে দেয় যেভাবে জয়কে হ্যাকার দিয়েছিল। লোকটা বলে আমি তোর কলের অপেক্ষা করছিলাম, কিন্তু আমাদের মধ্যে আর কোনো ঝামেলা নেই, তাই এটা এখানেই শেষ করা উচিত। জয় বলে নতুন নাম নতুন ঠিকানা নিয়ে ভালোই আছিস। আমার অবশ্য হারাবার কিছুই নেই, তোর তো সবই আছে, আর তোর বউ আর মেয়ে তো অনেক কিউট। অপেক্ষা করতে থাক এদের সবার শেষ দেখার জন্য। লোকটা বলে তোর থেকে এই খেলা আমি ভালো পারি, তাই এবার তোকে শেষ করেই দেব। জয়ও বলে শাস্তি শেষ করে ফিরছি, তোকে খুঁজে পেতে একটু সমস্যা হলেও তোকে এবার আর সহজে ছাড়বো না। দুজন দুজনকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, আর এইখানেই মুভিটি শেষ হয়। তবে বোঝাই যাচ্ছে মুভির একটি সেকেন্ড পার্ট শীঘ্রই হয়তো আসতে চলেছে। তো প্রিয়জনেরা, এই ছিল আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। কাহিনীটি আপনাকে শোনাচ্ছিলাম আমি সাইফ। আজকে বিদায়, শীঘ্রই দেখা হবে আবার।